হ্যালো স্টুডেন্টস। তো আমরা বাংলায় এই সিরিজটাকে চালাচ্ছিলাম গ্র্যাভিটেশনের। আমরা হিন্দিটা অলরেডি শেষ করে ফেলেছি, আস্তে আস্তে আপলোড হবে সবই। তো এক দুজনের রিকোয়েস্ট এসেছিল যে বাংলাতে যেন করা হয় ভিডিওটা, আমি ওই জন্যই বাংলায় আনছি, এটা করছি ভিডিওটা। তো আমরা অলরেডি আগের দিন কয়েকটা টপিকস ডিসকাস করেছিলাম, যেমন নিউটনস ল অফ গ্র্যাভিটেশন, গ্র্যাভিটি কী, গ্র্যাভিটেশন কী, আমাদের বিভব শক্তির রাশিমালাটি প্রতিষ্ঠা করো, ওটা করেছিলাম। বিভব যেটা মহাকর্ষ বিভব সেটা দেখেছিলাম, অভিকর্ষ বিভব শক্তি সেটা দেখেছিলাম। ঠিক আছে। স্মল জি যেটা মানে অভিকর্ষজ ত্বরণের মান, সেটা বিভিন্ন উচ্চতার সাথে কিভাবে ভ্যারি করে, চেঞ্জ হয়, বা গভীরতার সাথে কিভাবে চেঞ্জ হয়, সেগুলো ওই জিনিস পর্যন্ত আমরা মানে পড়েছিলাম আগের দিন। তো সেই সেই ভিডিওটা যদি তোমরা দেখতে যাও আই বটনে বা আমাদের ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। আজকে যেটা করব সেটা হচ্ছে আমরা এসকেপ ভেলোসিটি নিয়ে একটু ডিসকাস করব। আমি এটার বাংলাটা, এক্স্যাক্ট বাংলাটা আমার ঠিক মনে পড়ছে না, ঠিক আছে। এসকেপ ভেলোসিটি মানে মানে যেটাতে পালিয়ে যায় ছুটে, এসকেপ ভেলোসিটি, ওটাকে কি বলে? মানে দেখো, ভালো বাংলাটা আমার আসছে না, মানে যেটার অরিজিনাল এটাকে টার্ম দেওয়া হয়েছে, তো একটা নাম দেওয়া হয়েছে এটার, তো ওটা আমার মনে পড়ছে না, মানে কি ওটা, আর যাই হোক মনে পড়ছে না। এসকেপ ভেলোসিটি বলতে কি জিনিসটা, ধরে নাও একটা আর্থ, আর্থ বা যে কোনো প্ল্যানেট হতে পারে, যে কোনো প্ল্যানেট বা আর্থ, আমি আর্থই ধরছি, আমরা আর্থ সারফেসে আছি। এবার ধরো আমি এই পেনটাকে এমন স্পিড দিয়ে ছুড়ে দিয়েছি যে সেটা কি হলো, আর পৃথিবীতে ফিরে এলো না, ওটা চলে গেল পুরো একদম ব্রহ্মাণ্ডে। যেমন আমাদের এগুলোকে করা হয়, আমাদের বিভিন্ন ক্যাপসুল যখন ইয়েতে থ্রো করা হয়, আর মানে ইউনিভার্সে থ্রো করা হয়, বা তোমার যে স্যাটেলাইট পাঠানো হয়, অনেক কিছু কিছু জিনিসকে আছে যেগুলোকে খুব ভেলোসিটি দিয়ে থ্রো করে দেওয়া হয়, যাতে করে সেগুলো মানে আর কোনো জায়গাতে কিছু আছে কি না, আমাদের লাইক আওয়ার আর্থ, আমাদের প্ল্যানেটের মতো আর কিছু আছে কি না সেগুলো খুঁজে বেড়ানোর জন্য। তো সে তখন কিন্তু আমরা এসকেপ ভেলোসিটি দিয়ে সেই অবজেক্টটাকে বা সেই ক্যাপসুলটাকে ছুড়ে দিই আর্থ সারফেস থেকে। তো সেই ভেলোসিটিটা বা সেই বেগটা, যে কতটা বেগ দিয়ে ছুড়লে ওটা আর ফিরে আসবে না, সেটা আজ আমরা দেখব। তো কিভাবে, এটার কনসেপ্টটা হচ্ছে যে এটা হচ্ছে সেই ন্যূনতম ভেলোসিটি, ঠিক আছে, সেই ন্যূনতম ভেলোসিটি, যে ভেলোসিটিটা দেওয়ার পর কি হবে, সেই অবজেক্টটা আর পুনরায় ওই পয়েন্টে বা ওই বিন্দুতে ফিরে আসবে না, ও চিরদিনের জন্যই চলে যাবে ওই পৃথিবী সারফেস থেকে বা পৃথিবী পৃষ্ঠ থেকে। তাহলে ধরো এখান থেকে আমরা ছুটছি, মানে এটা হচ্ছে সারফেস, যার দূরত্বটা হচ্ছে এখান থেকে আর, এটা হচ্ছে এম এর মাস, পৃথিবীর মাস, আমরা পৃথিবীর জন্যই এসকেপ ভেলোসিটি দেখছি। এখান থেকে পুরো একদম অসীম দূরত্বে চলে যাবে। এবার অসীম দূরত্বে কোনো একটা পয়েন্ট নিচ্ছি আমরা, মানে জাস্ট অসীম দূরত্বে গেছে, ওখানে যে স্পিড থাকুক না থাকুক সেটা আমাদের দরকার নেই, ওখানে যে পৌঁছলেই হলো ব্যাস। মানে ওখানে কোনো রকমে পৌঁছে, ওখানে যে বেগটা জিরো হয়ে গেল ধরে নাও, ওখানে কোনো রকমে ইনফাইনাইটে পৌঁছে ওখানে বেগটা জিরো হয়ে গেল, কারণ এখানে এটা হচ্ছে কি, এটা হচ্ছে ন্যূনতম ভেলোসিটি, এটা হচ্ছে ন্যূনতম ভেলোসিটি মিন্স মিনিমাম, জাস্ট পৌঁছলেই হবে। আর বেশি ওখানে মানে ধরো একটা পাঁচিলকে টপকাতে হবে, একটা পাঁচিলকে টপকাতে হবে, এবার এই পাঁচিলটাকে তুমি জাস্ট টপকালেই হবে, এমন না যে তুমি কৃতিত্ব করে দিচ্ছ এরকম করে টপকিয়ে, ঠিক আছে, এটা হাই জাম্প চলছে না। তো জাস্ট পৌঁছলেই হবে ওখানে, ব্যাস এটুকুই। তাহলে জাস্ট পৌঁছলেই যদি হয়, তাহলে এখানে ভেলোসিটি জিরো, মানে কাইনেটিক এনার্জি ওখানে না থাকলেও চলবে। তাহলে অ্যাট ইনফিনিটি, যদি আমি অসীম দূরত্বে বলি, বাংলাতেই লিখি, না হলে প্রবলেম হতে পারে তোমাদের। তো অসীম দূরত্বে কোনো একটা বিন্দুতে, এরকম লিখবে, অসীম দূরত্বে কোনো একটা বিন্দুতে কি হবে, ভিটা জিরো হচ্ছে। ভি যদি জিরো হয় তাহলে কাইনেটিক এনার্জি যেটা হবে সেটা নিশ্চয়ই হাফ এম ভি স্কোয়ার করে জিরো হয়ে যাবে। পোটেনশিয়াল এনার্জির সূত্র কি না, মাইনাস জি এম এম বাই আর, এখানে আরটা ইনফাইনাইট হয়ে গেলে নিশ্চয়ই এটাও জিরো হয়ে যাবে। এবার পৃথিবী পৃষ্ঠ থেকে ছোড়া হয়েছে অবজেক্টটাকে এই বিন্দুটাতে, তাহলে পৃথিবী পৃষ্ঠে পৃথিবী পৃথিবী পৃষ্ঠে কি হবে দেখো, পৃথিবী পৃষ্ঠ থেকেই ছোড়া হয়েছে, তাহলে এখানে ভেলোসিটিটা আমি ধরে নিচ্ছি যে আমি ভিই ভেলোসিটি দিয়ে ছুড়েছি, এসকেপ ভেলোসিটি, তাহলে ভিই। তাহলে ওখানে কাইনেটিক এনার্জি কত হবে না, হাফ এম ভি স্কোয়ার।
আর পোটেনশিয়াল এনার্জি কত হবে? পোটেনশিয়াল এনার্জি হয়ে যাবে কোনো একটা বিন্দুতে, মানে পৃথিবী, এটা পোটেনশিয়াল মানে কোথায় পোটেনশিয়াল? সারফেসে, পৃথিবী পৃষ্ঠে পোটেনশিয়াল এনার্জি, তার সূত্র কি হয় না -GMM/r। এটা মুখস্থ রাখতে হবে জিনিসগুলোকে। আর আমরা যে ভরের অবজেক্টটাকে ছুঁড়েছি সেটা ভর ধরে নিলাম m, তাহলে এটা বাই ক্যাপিটাল R। তাহলে এটা ছিল কাইনেটিক পৃথিবী পৃষ্ঠে, এটা ছিল পোটেনশিয়াল। তাহলে এই দুটো যদি আমাদের শক্তির সংরক্ষণ সূত্র ভ্যালিড হয়, সেক্ষেত্রে আমরা কি বলবো যে পৃথিবী পৃষ্ঠে যা শক্তি অসীম দূরত্বেও তাই শক্তি। তাহলে অসীম দূরত্বে মোট শক্তি আমরা 0 পেয়ে গেছি। তাহলে পৃথিবী পৃষ্ঠে মোট শক্তিটাকেও নিশ্চয়ই 0 হতে হবে, তাই না, অ্যাড করে। তাহলে মোট শক্তি যেটা ½ mv² -GMM, আমি যোগই করছি, এখানে মাইনাস সাইন আছে, ঠিক আছে, ওই জন্য মাইনাস হচ্ছে, ইজ ইকুয়ালস টু 0। তাহলে অ্যাড করে 0 হয়ে গেল। এবার v², তাহলে ½ mv² ইজ ইকুয়ালস টু পেয়ে যাব GMM/r। একটা m কেটে গেল, তাহলে v²টা এখান থেকে কি পাবো? v² ইজ ইকুয়ালস টু 2gm, ক্যাপিটাল M আছে খেয়াল রেখে, ক্যাপিটাল M/r। আমরা কি পেলাম? 2g ক্যাপিটাল M/r। এবার এটাকে একটু জাস্ট আমরা সিম্পলিফাই করে একটু অন্যরকমভাবে লিখবো, মানে এটাও ভ্যালু, কোনো প্রবলেম নেই, এতটা পর্যন্ত করলেও নাম্বার পাবে, বাট এটাকে আমরা স্মল জি মানে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনের টার্মে লিখি। মাস অফ দ্য আর্থ বা এগুলো একটু ক্রিটিক্যাল টাইপের হয়, তো আমরা সহজ ইকুয়েশনে লিখতে চাই এটাকে। কি করব ওই জন্য না, ওপরে নিচে আর দিয়ে গুণ করে দেবো। ওপরে নিচে আর দিয়ে গুণ করলাম, নিচে গুণ করলে r² হবে, ওপরে গুণ করলে সিম্পল একটা r থেকে যাবে। এবার এই যে GM/r² যেটা পেয়েছি তার ভ্যালুটা কি? সেটা হচ্ছে স্মল জি, তাহলে তাহলে 2gr। যারা বুঝতে পারছো না যে কোন কোন ভ্যালুগুলো কোথায় কোথায় আমি পুট করছি, কি হচ্ছে না হচ্ছে, আজ তো সেকেন্ড ক্লাস, তো একটু দেখে নাও আগের ভিডিওটা, একটু লেন্দি ভিডিও, কিন্তু পুরো ডিটেলসে বলা আছে যে কিভাবে, মানে আর অনেকটা কভার করা আছে, মোটামুটি 5-6টা টপিক্সকে ওখানে কভার করা আছে। তো v ইজ ইকুয়ালস টু 2g ইন্টু ক্যাপিটাল R। এটা হচ্ছে এসকেপ ভেলোসিটি, ঠিক আছে। কোথায়, কার জন্য? ফর দ্য আর্থ, ফর অ্যাট দ্য সারফেস, ঠিক আছে। সারফেস থেকে যখন কোনো একটা অবজেক্টকে ইনফাইনাইটে ছোড়া হবে, তখন যে মিনিমাম ভেলোসিটিটা প্রয়োজন হবে সেটা হচ্ছে √2gr। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করবে। আচ্ছা, নেক্সট যেটা আছে, নেক্সট আমরা এখানে জিও স্টেশনারি স্যাটেলাইট, বাংলা ভুলে গেছি, জিও স্টেশনারি মানে মানে পৃথিবীর রেসপেক্টে স্থির থাকবে, আমি মানেটা বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, যাই হোক, আমার আর মনে আসবে না, জিও স্টেশনারি স্যাটেলাইট। ঠিক আছে, কারো কোনো ডাউট থাকলে অবশ্যই বলবে, মানে এটা দেখো আমি বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা, বাংলা টার্মটা আমার এতটা এই মুহূর্তে মনে পড়ছে না, ঠিক আছে। তো জিও স্টেশনারি স্যাটেলাইট বলতে, জিও মানে কি? পৃথিবী, জিও মানে পৃথিবী, স্টেশনারি মানে ফিক্সড, মানে যার ভেলোসিটি নেই। তাহলে পৃথিবীর রেসপেক্টে যে স্যাটেলাইটের বেগ 0, ঠিক আছে, পৃথিবীর রেসপেক্টে যে স্যাটেলাইটের বেগ 0 তাকে আমরা জিও স্টেশনারি স্যাটেলাইট বলবো। যেমন কি করে হবে সেটা, মানে এটা বুঝতে গেলে আমাদেরকে একটা জিনিস আগে বুঝতে হবে। আমরা আগে একটা জিনিস, ছোট্ট জিনিস বুঝে নিই। ধরে নাও যে এটা হচ্ছে আমাদের আর্থ। এবার আর্থের চারদিকে স্যাটেলাইট কি করে মোশন করছে, তাহলে স্যাটেলাইট যে মোশন করছে আর্থের চারদিকে, ওটা কি করে করছে, মানে কি এমন ঘটছে যাতে করে ওই রকম একটা এত দূরে একটা স্যাটেলাইটকে আমরা ছেড়ে দিচ্ছি আর সে কন্টিনিউয়াস মানে ছাগলের মতো ঘুরে যাচ্ছে, ভেড়ার মতো ঘুরে যাচ্ছে, ওটা কি করে পসিবল হচ্ছে? তো যে মানে পড়েছো যে ইউনিভার্সে যে কোনো অবজেক্টকে অ্যাট্রাক্ট করে। তাহলে এই যে অবজেক্টটা, যদি এটা স্যাটেলাইটটা হয় ধরো যার মাস m, তাকে পৃথিবী কি করছে? নিজের দিকে টানছে, নিজের দিকে টানছে। কি দিয়ে টানছে? FG, গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন দিয়ে। আর এটা যদি এখানে ফিক্সড থাকতো, ফিক্সড থাকলে কিন্তু এ সত্যি সত্যি পৃথিবীতে যে দুম করে পড়ে যেত, ঠিক আছে। যেমন সাইকেল চালানোর সময় আমরা যদি দাঁড়িয়ে যাই চুপচাপ, পড়ে যাব, কিন্তু সাইকেলটা মোশনে থাকে বলেই আমরা পড়ে যাই না, কিন্তু ওটা গ্র্যাভিটির জন্য নয়, ওটা আছে, কারণ আছে ওটাতে। আমরা চ্যাপ্টারে ওটা দেখবো, সিস্টেম অফ পার্টিকেলসে। বাট এখানে এই যে ঘুরছে, এটা ঘুরছে বলেই কিন্তু এটা ওখানে ফিক্সড আছে, মানে ওই জায়গাতে আছে, নাহলে কিন্তু সত্যি আর্থে এসে পড়ে যেত দুম করে। তাহলে বাইরের দিকে কি কাজ করছে? এফসি, সেন্ট্রিফিউগাল ফোর্স কাজ করছে। এই সেন্ট্রিফিউগাল ফোর্সের ভ্যালুটা হচ্ছে
এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। ভিটা কি না এইখানের ভেলোসিটি, ভিটা হচ্ছে এইখানের ভেলোসিটি। এবং এটাকে তাহলে আর ভেতর দিকে কি কাজ করছে না জি এম এম বাই আর স্কোয়ার, এটা ফোর্স, আর এখানে এম ভি স্কোয়ার বাই আর কাজ করছে, দুটো নিশ্চয়ই ইকুয়াল হবে। তাহলে জি এম এম বাই আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু কী পেয়ে যাবো, এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। ভিটা কি না ভিটা হচ্ছে ওই ইনস্ট্যান্টে ওই স্যাটেলাইটটার লিনিয়ার ভেলোসিটি। তাহলে এই দুটো কেটে দিলাম, একটা আর পড়ে রইলো, তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু আমরা পেয়ে গেলাম জি এম বাই স্মল আর। তাহলে এখানে যদি স্মল আর দিয়ে তুমি গুণ করে দাও, আচ্ছা এখানে স্মল আর কেন বলছি, বিকজ আর্থ সারফেসে তো আর স্যাটেলাইটটা ঘুরবে না, কিছু নিশ্চয়ই কিছুটা ওপরে ঘুরবে, ওই জন্য স্মল আর মানে কতটা দূরত্ব সেন্টার থেকে, আরটা হচ্ছে স্মল আরটা এখানে সেন্টার থেকে দূরত্ব। তাহলে এখানে তুমি জিএম ব্যাস এটাই পেয়ে যাব আমরা, ঠিক আছে, এটাই আমরা পেয়ে যাব ভি স্কোয়ারের ভ্যালু, ভি স্কোয়ারের যে ভ্যালুটা সেটা জিএম বাই স্মল আরই পাবো। আচ্ছা এবার জিও স্টেশনারি স্যাটেলাইটের ক্ষেত্রে ঘটনাটা কীরকম ঘটে একটু আমি ওটাতে আসি। পুরো একদম সেম ঘটনা, একদম সেম ঘটনা। তাহলে তাহলে ঘুরছে কি মানে তাহলে ফিক্সড বলছে কি করে, পৃথিবীর রেসপেক্টে একে তো ভেলোসিটি না থাকলে তো এদিকে এম ভি স্কোয়ার বাই আর বা আরেকটা যেটা এর ভ্যালু হয় ভি ইকুয়ালস টু আর ওমেগা পুট করে মানে এম ওমেগা স্কোয়ার বাই আর, এগুলো তো তাহলে জিরো হয়ে যাবে। তাহলে বাইরের দিকে তো কোনো ফোর্সই কাজ করবে না যদি ভেলোসিটিটা জিরো হয়, তাহলে ভেলোসিটি তো থাকতে হবে, ভেলোসিটি নট ইকুয়ালস টু জিরো। তাহলে ভেলোসিটিও আছে, আবার জিও স্টেশনারি কী করে হলো, মানে পৃথিবীর রেসপেক্টে স্থির কী করে হলো। দেখো এখানে খেয়াল রাখতে হবে যে পৃথিবীটা ফিক্সড নেই, পৃথিবীটাও নিজের চারদিকে কি করছে, রোটেশন করছে, যেটা আমরা আহ্নিক গতি মানে দিন রাত্রি যেটার জন্য হয় বেসিক্যালি স্পিন মোশন আছে পৃথিবীর। তাহলে পৃথিবীটা ধরো কি হচ্ছে একটা কিছু টাইম পরে পৃথিবীর যে এই পয়েন্টটা সেই পয়েন্টটা ধরো এখানে চলে এলো এই জায়গাতে, ঠিক সেই ততটাই টাইম লাগাবে এই স্যাটেলাইটটার এই পয়েন্টে আসতে। কোন পয়েন্টে, এই পয়েন্টে। তাহলে এই স্যাটেলাইটটাকে এই লোকখানের লোকরা যদি এই স্যাটেলাইটটাকে দেখে যে হ্যাঁ দেখো আকাশে একটা স্যাটেলাইট, তো সেই লোকটা যখন এখান থেকে এইখানে আসছে তখন তো স্যাটেলাইটটাও ওখান থেকে ওখানে চলে এসেছে, তাহলে ওই লোকটা ওইখান থেকে দেখতে পাবে হ্যাঁ আকাশে তো ওই স্যাটেলাইটটাই আছে। তার মানে কি, তার মানে মানে এটা যদি আমি পেন বলি, এইটা ধরো সারফেসে এই পেনের এই মুখটা সারফেসে এরকম করে রাখা আছে, এখান থেকে লোকটা দেখবে এই স্যাটেলাইটটাকে। তাহলে যদি পৃথিবী এরকম স্পিন মোশন করে, পৃথিবী এরকম স্পিন মোশন করছে, আর পৃথিবীর সাথে 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 পৃথিবী যত টাইম লাগাচ্ছে ও তত টাইম লাগাচ্ছে, ওরকম করে মানে সেম অ্যাঙ্গুলার স্পিড নিয়ে, কি নিয়ে, সেম অ্যাঙ্গুলার স্পিড নিয়ে ওই স্যাটেলাইটটা যদি পৃথিবীর চারদিকে ঘুরতে থাকে এরকম এরকম করে, তো সেক্ষেত্রে কি হবে না পৃথিবীর রেসপেক্টে মনে হবে যেন সত্যিই ওটা স্থির আছে। বোঝা গেছে? তার মানে আমরা তখন কি, আমরা সেক্ষেত্রে কি বলবো যে সেক্ষেত্রে ফর্মুলা তো একই, বাইরের দিকে সেন্ট্রিফিউগাল ভেতর দিকে তোমার বাইরের দিকে সেন্ট্রিফিউগাল ভেতর দিকে গ্র্যাভিটেশনাল পুল, মানে ভেতর দিকে জি এম বাই আর স্কোয়ারই লাগবে, জি এম এম বাই আর স্কোয়ার, আর বাইরের দিকে এটাই লাগবে এম ওমেগা স্কোয়ার আর। ঠিক আছে, এম ভি স্কোয়ার বাই আরটাকে এম ওমেগা স্কোয়ার বাই আর লিখলাম। এখানে কি বলতে পারছি দেখো, জি এম বাই আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু ওমেগা স্কোয়ার আর। এবার আরটা এদিকে পাঠিয়ে দিচ্ছি, তাহলে ওমেগা স্কোয়ারের ভ্যালু চলে আসবে জি এম বাই আর কিউব, ওমেগা স্কোয়ার মানে হচ্ছে টোয়াইস পাই বাই টি হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু জি এম বাই আর কিউব। ঠিক আছে, আর এখান থেকে আমরা 4 পাই স্কোয়ার বাই টি স্কোয়ারের ভ্যালু পেয়ে যাচ্ছি জি এম বাই আর কিউব, এবং এখান থেকে আমরা টি এর যা ভ্যালু পাবো, টি এর ভ্যালু পেয়ে যাব 2 পাই রুট আন্ডার, আমি একটু মানে ইয়েতে করে স্টেপ জাম্প করে করে দিলাম, তো এটা আসবে টি এর ভ্যালু কি হবে না 2 পাই রুট আন্ডার আর কিউব বাই জিএম। তো কখনো কখনো এরকম টাইপের কোয়েশ্চেন দিয়ে দেয়, তো তোমাকে কিন্তু খেয়াল রাখতে হবে কোন ডিস্টেন্সটা নিচ্ছ, স্যাটেলাইটটা কত দূরে আছে, স্মল আর দূরে আছে, তো তাহলে তোমাকে এখানে স্মল আর নিয়ে কাজ করতে হবে, যখন আর্থ সারফেসে কিছু থাকবে তখন ক্যাপিটাল আর নিয়ে কাজ করব। ঠিক আছে, তো এইভাবে আমরা স্মল টি এর ভ্যালুটা পুট করি। এবং দেখো এই যে কোনো স্যাটেলাইট, শুধুমাত্র এই আর্থের মানে জিও স্টেশনারি স্যাটেলাইটগুলোই নয়, যে কোনো স্যাটেলাইটের ক্ষেত্রেই তুমি যদি দেখো টি স্কোয়ারটা প্রপোর্শনাল হয়ে যাচ্ছে আর কিউবের সাথে, তাই না, উপরের টার্মগুলো তো সব কনস্ট্যান্ট, তাহলে টি স্কোয়ারটা আর কিউবের সাথে প্রপোর্শনাল হয়ে যাচ্ছে। তো এইখান থেকে একটা মানে এটা যেটা আসছে যে টি স্কোয়ার প্রপোর্শনাল টু আর কিউব, এটা বেসিক্যালি একটা ল, সেটা কে দিয়েছিল না সায়েন্টিস্ট কেপলার দিয়েছিল। তো সেটা নিয়ে আজ আমরা একটু ভাস্টে ডিসকাস করব।
ঠিক আছে, তো প্রত্যেকটা লকে নিয়ে আমরা আজ ডিসকাস করব এবং এই চ্যাপ্টারটা তাহলেই কমপ্লিট হয়ে যাবে আজকে। বাস এই পোর্শনটুকুই বাকি আছে, কেপলার্স লটা, কেপলারের সূত্র, কেপলার্স ল অফ প্ল্যানেটারি মোশন, উপগ্রহ সংক্রান্ত কেপলারের সূত্র। ঠিক আছে, আমি ইংলিশেই লিখে দিচ্ছি, কেপলার্স ল অফ প্ল্যানেটারি মোশন, এক সেকেন্ড, প্ল্যানেটারি, PLANETARY, প্ল্যানেটারি, PLANE, দেখে নেবে স্পেলিংটা, মোশন, প্ল্যানেটারি মোশন। তো মানে কেপলার্স লটা প্ল্যানেটারি মোশন অর্থাৎ মানে গ্রহ সংক্রান্ত যে এগুলো হয় তার জন্য কি হয়। তো উনি ফার্স্ট বলেছিলেন যে পৃথিবী বা যে কোনো প্ল্যানেট যে সূর্যের চারদিকে ঘুরছে, আমরা জানতাম যে সার্কুলার পাথে ঘুরছে, বাট ওদের অরবিটটা কিন্তু সার্কুলার নয়। তাহলে কীরকম অরবিট? ওদের অরবিটটা হচ্ছে ইলিপ্টিক অরবিট। কী ধরনের অরবিট? তাহলে ফার্স্ট সূত্র উনি বললেন যে যে কোনো উপগ্রহ পৃথিবীকে, সরি যে কোনো উপগ্রহ কেন হবে, যে কোনো গ্রহ সূর্যের চারদিকে, ভাগ্যিস বললাম মানে লিখছি না হলে ভুল হয়ে যেত, সূর্যের চারদিকে ইলিপস মানে কি? উপবৃত্ত। মনে একবার দেখে নেবে ইলিপস মানে কি, ইলিপসের বাংলাটা কি? উপবৃত্তই হবে প্রবাবলি, উপবৃত্তাকার পথে আবর্তন করে। ঠিক আছে, তো বা পরিক্রমণ করে, আবর্তন নয়, আবর্তন মানে অন্য কিছু, পরিক্রমণ করে। ঠিক আছে, একটু তুমি বাংলাগুলো অ্যারেঞ্জ করে নেবে, আমি বলে দিচ্ছি, জাস্ট বুঝিয়ে দিচ্ছি কি ঘটনাটা ঘটে। তো কোনো একটা প্ল্যানেট বা কোনো একটা গ্রহ কি হয়, সূর্যের চারদিকে যখন, এটা সূর্য কিন্তু এটা পৃথিবী নয়, ঠিক করে, সূর্যের চারদিকে যখন রিভলভ করে বা ঘুরে, তো সেই টাইমে কিন্তু ওরা সার্কুলার পাথে নয়, বৃত্তাকার পাথে নয়, উপবৃত্তাকার পাথে, হ্যাঁ উপবৃত্তই বটে, উপবৃত্তাকার পথে ওরা রোটেট করে। সেকেন্ড সূত্র কি? সেকেন্ড সূত্র হচ্ছে এরিয়াল ভেলোসিটিটা কনস্ট্যান্ট হয়, এরিয়াল বা ক্ষেত্র বেগ যেটাকে আমরা বলতে পারি, ক্ষেত্রীয় বেগ। ঠিক আছে, ক্ষেত্রীয় বেগটা কি হয়? ধ্রুবক হয়। কার ক্ষেত্রে? যে কোনো প্ল্যানেটের ক্ষেত্রে, যখন ওটা আর্থের অ্যারাউন্ডে রোটেট করে। এবার ক্ষেত্রীয় বেগ মানে কি? মানে ধরো, আচ্ছা আরেকটা জিনিস তার আগে বলে নিই, যেমন এই যে উপবৃত্ত যেটা আমি বললাম, যারা এখনো না পড়েছে উপবৃত্তটা তাদের ক্ষেত্রে একটু সুবিধা হবে এটা বলে দিলে। দেখো, বৃত্তের কটা সেন্টার থাকে? একটা সেন্টার থাকে, বাট উপবৃত্তের দুটো সেন্টার থাকে, যাদেরকে আমরা ফোকাস বলি। ঠিক আছে, মাল্টিপল হলে ফোসাই হয়, তো ফোকাস দুটো থাকে, একটাতে, এই দুটোর মধ্যে যে কোনো একটাতে সান থাকে। ঠিক আছে, এবার ধরো এটা সিগনিফিক্যান্স কি, যেমন আমরা যদি এই সার্কেলের ক্ষেত্রেই ভাবি, ধরো সার্কেল থেকে যদি একটা টর্চ লাইট মারো এখানে, তো কি হবে দেখবে, ফাইনালি রিফ্লেকশন, মাল্টিপল রিফ্লেকশনের পরে ওটা দেখবে ওই পয়েন্টটাতেই রিটার্ন হয়ে যাচ্ছে, এখানে রিফ্লেক্ট করে দেবে, এখানেই রিটার্ন হয়ে যাচ্ছে। তো সেম টাইপের যদি এখানে কোনো একটা পয়েন্ট থেকে আমরা টর্চ লাইট মারি, তাহলে কি হবে, ওটা রিফ্লেকশনের পরে অন্য একটা ফোকাসে যেয়ে পড়বে। তাহলে আবার এই ফোকাসটাকে টাচ করে, ধরো এটা আবার হলো এখান থেকে আবার যখন রিটার্ন করবে ওই ফোকাসটাকে টাচ করবে, মানে এটা কন্টিনিউয়াস হতেই থাকবে। তো এবার তাহলে উপবৃত্তের দুটো কেন্দ্র থাকে, উপবৃত্তের দুটো সেন্টার থাকে, এগুলোকে কি বলা হয়? ফোকাস বলা হয়। এবং ওই ফোকাসের যে কোনো একটা ফোকাসে, এই দুটো ফোকাসের যে কোনো একটা বিন্দুতে সূর্য থাকে, এবং বাকি যে প্ল্যানেটগুলো থাকে সেগুলো বিভিন্ন বিভিন্ন মানে পথে, উপবৃত্তাকার পথে ওকে রোটেট করতে থাকে। ঠিক আছে, সানকে, এটা হচ্ছে সান। এবার এটা ধরো আর্থ, এটা রোটেট করতে থাকে। এবার আমি কি বললাম যে ক্ষেত্রীয় বেগটা ধ্রুবক থাকে। ক্ষেত্রীয় বেগ মানে, নর্মাল বেগ মানে কি? ডিসপ্লেসমেন্ট বাই টাইম। কৌণিক বেগ মানে কি? কোণ বাই টাইম, তাই না? কোণের পরিমাণ বাই টাইম। তো ক্ষেত্রীয় বেগ মানে ক্ষেত্রফল বাই টাইম। তাহলে এখানে ক্ষেত্রফলকে আমরা যদি ডিএ বলি, ডিএ বাই ডিটি, এটাই হচ্ছে তোমার এরিয়াল ভেলোসিটি বা ক্ষেত্রীয় বেগ। তাহলে ব্যাপারটা একটু বোঝাই। ধরো যে সূর্য থেকে পৃথিবী পর্যন্ত একটা লাইন টানা হলো, তো সেই লাইনটা পৃথিবী যদি যায় এদিকে মুভ করে, ধরো, তাহলে এই লাইনটাও মুভ করছে ওর সাথে সাথে। তাহলে এই যে লাইনটা কিছুটা এরিয়া এখানে দেখো কভার করলো, তাহলে এই এরিয়াটা ধরে নিলাম আমি ডিএ।
ঠিক আছে। আর ডিটি টাইম লাগলো পৃথিবীটাকে এখান থেকে এখানে আসতে, পৃথিবীটার মানে এই যে লাইনটা, এই লাইনটাকে এখান থেকে এখানে আসতে ডিটি টাইম লাগলো, তাহলে ডিএ বাই ডিটি যেটা পাবো সেটা এরিয়া ভেক্টর হবে। এবার দেখো যখন আমি ডান দিকে নিচ্ছি ব্যাপারটা, মানে এই দিকে যখন নিচ্ছি, তখন এই লেন্থটা অনেকটা আছে, এই লেন্থটা অনেকটা আছে যেহেতু, তাহলে এরিয়াটা অনেকটা হলো। বাট এখানে যদি তুমি এই দিকে দেখো, এরিয়াটা তো এরিয়াল ভেলোসিটি কনস্ট্যান্ট, মানে কি নিশ্চয়ই এখানে যদি যত ডিটি টাইমে যতটা এরিয়া কভার করবে, এখানেও ডিটি টাইমে ততটাই এরিয়া কভার করতে হবে। এবার যদি এখানে পৃথিবীটা এখান থেকে এখানে একটু পজিশন চলে যায়, মানে অ্যাঙ্গেলটা যদি সেম থাকে, ধরো এখানে যত অ্যাঙ্গেল ট্রাভেল করলো এখানেও তত অ্যাঙ্গেল ট্রাভেল করলো, অ্যাঙ্গেলটা যদি সেম থেকে যায় তাহলে তো এরিয়াটা সেম হবে না, বিকজ এখানটা কাছে আছে, এখানটা কাছের, তাহলে এখানে একটু বেশি অ্যাঙ্গেল ওকে কিন্তু ট্রাভেল করে যেতে হবে। একটু বেশি অ্যাঙ্গেল ট্রাভেল করে যাওয়া মানে বেশি পথ অতিক্রম করে দেওয়া। তার মানে পৃথিবী যখন এখান থেকে, মানে পৃথিবী যখন সূর্য থেকে দূরে আছে, তখন কি হচ্ছে ঘটনাটা, তখন একটু পথ অতিক্রম করছে, ঠিক আছে, 1 সেকেন্ডে সামান্য একটু পথ অতিক্রম করছে, সামান্য অ্যাঙ্গেল ট্রাভেল করছে। বাট যখন সূর্যের কাছাকাছি অবস্থানে আছে, তখন কিন্তু পৃথিবীকে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে অনেকটা ডিস্টেন্স ওই ডিটি টাইমের মধ্যে কভার করতে হচ্ছে। অর্থাৎ এই পয়েন্টে কিন্তু একটু সময়ের মধ্যে অনেকটা ডিস্টেন্স, মানে এখানে স্পিডটা বেড়ে যাচ্ছে, এখানে স্পিডটা বেশি পৃথিবীর মানে পরিক্রমণ বেগটা, আর এখানে পৃথিবীর পরিক্রমণ বেগটা কম। তাহলে যে কোনো যে আমাদের প্ল্যানেট আছে, আমাদের গ্রহরা আছে, তারা যখন রোটেট করছে, যখন সূর্যের জাস্ট কাছটা দিয়ে পাস হবে, তখন ওর স্পিডটা বেশি হবে, জাস্ট স্পিডটা বেশি হয়ে গেল, আবার একটু দূরে গেল, আবার স্লো 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 স্লো, আবার স্পিড বেশি, আবার স্লো স্লো স্লো, এরকম টাইপের হচ্ছে, এরকম টাইপ। ঠিক আছে, যেখানে পৃথিবী মানে সূর্যের চারদিকটা পার হচ্ছে, ক্রস করে সূর্যের কাছাকাছি ক্রস হচ্ছে, ওখানে স্পিডটা ওর বেশি থাকছে। আই হোপ ক্লিয়ার হয়েছে। এখান থেকে একটা সিম্পল ডেরিভেশন চলে আসে, যেমন যে যদি ধরে নাও যে এখানটা হচ্ছে এরিয়াটা কভার করলো, তো এটা একটা ট্রায়াঙ্গুলার শেপ, ট্রায়াঙ্গেলের মতো, আর দূরত্ব যদি হয়, এটা যদি ডিথিটা অ্যাঙ্গেল কভার করে ইন টাইম ডিটি টাইমে ডিথিটা অ্যাঙ্গেল কভার করে, তাহলে এটা নিশ্চয়ই ডিস্টেন্সটা কি হবে, আর ডিথিটা হয়ে যাবে এটা। তাহলে এবার এরিয়া কি হয়, এটা ট্রায়াঙ্গেলের মতো শেপ, তাহলে ট্রায়াঙ্গেলের মতো শেপ যদি হয়, তাহলে আমরা ডিএ কি পেয়ে যাব, হাফ ইন্টু বেস ইন্টু হাইট, হাফ ইন্টু বেস ইন্টু আর ডি থিটা, তাহলে আমরা পেয়ে গেলাম হাফ আর স্কোয়ার ডি থিটা, এটা হয়ে গেল ডিএ। এবার ডিটি দিয়ে যদি আমি এটাকে ভাগ করি, তাহলে ডিএ বাই ডিটি কী পাবো না, হাফ আর স্কোয়ার ইন্টু ডি থিটা ডিটি। ডি থিটা ডিটি বলতে কি, এটা হচ্ছে অ্যাঙ্গুলার স্পিড ওমেগা, তাহলে হাফ ইন্টু আর স্কোয়ার ইন্টু ওমেগা। এবার এম দিয়ে যদি আমি মাল্টিপ্লাই তাহলে এম আর স্কোয়ার ওমেগা ডিভাইডেড বাই 2m পেয়ে যাব। এবার তোমরা রোটেশনাল মোশনে পড়েছিলে যে এম আর স্কোয়ার ইন্টু ওমেগা হয় এল, মানে অ্যাঙ্গুলার মোমেন্টাম। তাহলে আমরা যে ডিএ ডিটিটা পাচ্ছি, মানে ডিএ ডিটি বলতে এরিয়াল ভেলোসিটি, সেটা পেয়ে গেলাম অ্যাঙ্গুলার মোমেন্টাম বাই 2m। ঠিক আছে, এবং তুমি দেখতে পাচ্ছ যে অ্যাঙ্গুলার মোমেন্টাম যে কোনো সিস্টেমের ক্ষেত্রে কনজার্ভ হয়, যে কোনো রোটেশনাল সিস্টেমের ক্ষেত্রে কনজার্ভ হয়, আর যদি সেখানে এনার্জি লস না থাকে, আর এমটা তো অবশ্যই ওখানে কনস্ট্যান্টই হবে। তাহলে এল বাই 2m যে পুরো টার্মটা, এটা হচ্ছে কনস্ট্যান্ট, তার থেকেই আমরা বলতে পারি যে ডিএ ডিটি যে টার্মটা সেটা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে এটা কোয়েশ্চেন একটা দিতে পারে, শো দ্যাট এরিয়াল ভেলোসিটি অফ এ প্ল্যানেট ইজ কনস্ট্যান্ট। ঠিক আছে, মানে কেপলারের দ্বিতীয় সূত্রটি প্রমাণ করো, বা ক্ষেত্রীয় বেগ যে ধ্রুবক হয় তার রাশিমালাটির প্রতিষ্ঠা করো। ঠিক আছে, যে কোনোভাবে কোয়েশ্চেনটা কিন্তু আসতে পারে, তো এইভাবে আমরা এটাকে অ্যাপ্রোচ করব। ঠিক আছে, এবার তৃতীয় যে গতিসূত্রটা, সেটা তো সবাই জানে এবং খুবই সিম্পল গতিসূত্র কেপলারের। তৃতীয় গতিসূত্রটা বলে, আচ্ছা একটু ডিফিকাল্টি লেভেলে আমি এটাকে বোঝাবো, কিন্তু খুব সহজ করে দেখো। যেমন আমি কি বললাম যে এটা মানে যে কোনো প্ল্যানেট কি হয়, যে সানের অ্যারাউন্ডে রোটেট যখন করে বা রিভলভ যখন করে, তখন একটা ইলিপ্টিক পাথ বা উপবৃত্তাকার পথে ঘোরে। এবার এই উপবৃত্তের এই অ্যাক্সিসটাকে, মানে যে দিকটা ছোট, উপবৃত্তের মধ্যে যে দিকটা ছোট আছে, দুটো সাইড আছে দেখো, উপবৃত্তের মধ্যে এই লেন্থটা হবে বড় লেন্থ, তাই না, এই লেন্থটা অনেকটা বড়, তো এটাকে বলা হয় মেজর অ্যাক্সিস। কি বলা হয়, মেজর অ্যাক্সিস। আমি জানি না, বাংলা জানি না টার্মটা, এটাকে বলা হয় মাইনর অ্যাক্সিস। ঠিক আছে, এটাকে কি বলা হয়, মাইনর অ্যাক্সিস।
এবার তাহলে এই যে মেজর অ্যাক্সিসটা তার অর্ধেক হয়ে যাবে কি সেমি মেজর অ্যাক্সিস, তাহলে অর্ধেক হবে মেজর অ্যাক্সিসের অর্ধেক মানে সেমি মেজর, আর এটা হচ্ছে মাইনর, তাহলে হাফ পোর্শনটা কি হবে না সেমি মাইনর, ঠিক আছে সেমি মাইনর। তাহলে একটা হচ্ছে মেজর একটা হচ্ছে মাইনর, তাদের হাফ হাফ পোর্শনগুলো কি সেমি মেজর সেমি মাইনর। এবং আমি যদি ধরো মেজর অ্যাক্সিসটার লেন্থটাকে সেমি মেজরটার লেন্থ এ ধরি, সেমি মাইনরটার লেন্থ বি ধরি, তাহলে আমাদের এই উপবৃত্তের সমীকরণটা কিছুটা এরকম আসে, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1। এটা এর সমীকরণ। সেমভাবে আমি যদি এরকম করে ড্র করি, তাহলে এখন মাইনর এটা হয়ে গেছে, উপবৃত্তের ভেতরে এক্স অ্যাক্সিসের দিকে যেটা আছে সেটা ছোট হয়ে গেছে, তাহলে এটাকে যদি আমি এ বলি আর এটাকে যদি এখন আমি বি, বা এটা বি হবে অলওয়েজ, এটাকে বি ধরা হয়, ছোটোটাকে বি ধরা হয়, সেমি মেজরটাকে এ ধরা হয়। তো এখন কি হয়ে যাবে না এক্স স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1 হয়ে যাবে এখন, ঠিক আছে। তো এইভাবে কিন্তু চেঞ্জ হয় ব্যাপারটা। তো সায়েন্টিস্ট কেপলার বললেন কি, যে এই যে টাইম পিরিয়ড মানে যে টাইমটা লাগছে একবার রোটেট করতে প্ল্যানেটের, ধরো সানের চারদিকে ঘুরছে, তাহলে একবার ঘোরার জন্য যে টাইমটা লাগবে সেটাকে আমরা কি বলি টাইম পিরিয়ড। সেই টাইম পিরিয়ডের স্কোয়ারটা মানে স্কোয়ার অফ টাইম পিরিয়ড কি হয় না এই সেমি মেজর অ্যাক্সিস যে যে পথে ঘুরছে, যে উপবৃত্তাকার পথে ঘুরছে, সেই উপবৃত্তের সেমি মেজর অ্যাক্সিসের কিউবের সাথে প্রপোর্শনাল হয়, ঠিক আছে। তো এটার কিন্তু প্রমাণটা তোমাদের নেই, মানে এটার প্রমাণটা এক্স্যাক্টলি তোমাদের নেই যে এটা সেমি মেজরই হবে, এটার প্রমাণটা নেই তোমাদের, এটা অনার্সে আছে, ঠিক আছে, আমরা করেছিলাম এটা। বাট তোমাদের জন্য কি আছে, তোমাদের জন্য কি করা হয় না এই যে উপবৃত্তাকার পথটা আছে সেটাকে সার্কুলার পথ ধরে নেওয়া হয়, এবং সার্কুলার পথের জন্য সেমি মেজর সেমি মাইনর দুটো সমান হবে, এ ইকুয়ালস টু বি ইকুয়ালস টু রেডিয়াস অফ দ্য সার্কেল হয়ে যাবে, তাহলে তখন টি স্কোয়ার প্রপোর্শনাল টু আর কিউব বলে দেওয়া হয়। এবং এটার প্রমাণ আছে যে কোনো একটা ধরো সার্কুলার পাথে ঘুরছে, তাহলে কোনো একটা প্ল্যানেট যদি সানকে সার্কুলার পথে ঘুরে, তাহলে এই দিকে আমরা কি পাবো জি এম এস এমপি মাস অফ দ্য সান মাস অফ দ্য প্ল্যানেট বাই আর স্কোয়ার, আর এদিকে পেয়ে যাব এম মানে মাস অফ দ্য প্ল্যানেট ওমেগা স্কোয়ার আর পেয়ে যাব। এই দুটোকে যদি তুমি সমান করো, যেমন এর আগেও আমরা ক্যালকুলেশনটা করেছি, এমপি বাই আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু এখান থেকে এমপি ওমেগা স্কোয়ার আর, এখানে এমপি কেটে গেল, তাহলে জি এম এস বাই আর কিউব হয়ে যাবে ইজ ইকুয়ালস টু এদিকটা ওমেগা স্কোয়ার মানে টোয়াইস পাই বাই টি হোল স্কোয়ার, মানে এটাকে ভাঙলে 4 পাই স্কোয়ার বাই টি স্কোয়ার পেয়ে যাব আমরা। এবার একটু ক্রস মাল্টিপ্লাই করছি, তাহলে টি স্কোয়ারটা ওপরে নিলাম ইজ ইকুয়ালস টু এদিকে চলে আসবে 4 পাই স্কোয়ার ইন্টু আর কিউবটা তো আসছে এদিকে গুণ হয়ে, আর জিএম এসটা এদিকে গুণ হয়ে আসছে, তাহলে এই টার্মটা বেসিক্যালি কনস্ট্যান্ট টার্ম, ঠিক আছে। তাহলে আমরা কি পেলাম টি স্কোয়ার প্রপোর্শনাল টু আর কিউব পেয়ে গেলাম। তাহলে দেখো এইভাবে কিন্তু আমরা মানে সার্কেল নিয়ে খুব ইজিলি এটাকে দেখিয়ে দিতে পারি যে টি স্কোয়ার প্রপোর্শনাল টু মানে যে উপবৃত্তাকার পথে ঘুরবে, মানে কোনো একটি গ্রহের সূর্যের চারদিকে ঘোরার জন্য যে টাইম বা সময়কাল তার বর্গের সাথে কে সমানুপাতিক না ওই সেমি মেজর অ্যাক্সিস বা আমরা বলে দেবো যে রেডিয়াস অফ দ্য অরবিটের কিউবের সাথে ওটা সমানুপাতিক। জাস্ট এইভাবে জিনিসটাকে বাংলায় লিখে নেবে, আমার চেয়ে বাংলায় তোমরাই ভালো লিখতে পারবে এখন অন্তত অ্যাটলিস্ট। তো একটু সাজিয়ে গুছিয়ে লিখে নেবে, আমি বুঝিয়ে দিলাম জিনিসটা কি, ঠিক আছে। তো মানে আমরা যখন উপবৃত্তাকার পথ নিই, ইলিপসটা কি তাহলে, ইলিপস মানে পরাবৃত্ত না কি বৃত্ত অধিবৃত্ত, যাই হোক কিছু একটা হয়, আমার এত মনে পড়ছে না, এটা তো তবে উপবৃত্তই হবে, ঠিক আছে। আই থিঙ্ক কনফিউশন হচ্ছে, ঠিক আছে। তো বেশ মানে আজ আমরা যা কিছু পড়েছি যদি একটা শর্ট সামারির মধ্যে দিয়ে চলে যাই, তাহলে শর্ট সামারি করতে গেলে আমরা প্রথমে নিউটনস ল অফ গ্র্যাভিটেশন পড়েছিলাম, এফ ইকুয়ালস টু জি এম বা জি m1 m2 বাই আর স্কোয়ার পড়েছিলাম ফার্স্ট, দেন পড়েছিলাম এটার ভেক্টর ফর্ম মাইনাস জি এম বাই আর কিউব ইন্টু আর ভেক্টর, বা যদি আর ক্যাপ হিসেবে লিখতে চাও তাহলে এরকম লিখতে হবে জি m1 m2 ডিভাইডেড বাই আর স্কোয়ার ইন্টু আর ক্যাপ, ঠিক আছে, এভাবে লিখতে হবে। গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন সারফেসে আমরা পড়েছিলাম জি এম বাই আর স্কোয়ার, যেখানে আরটা হচ্ছে রেডিয়াস অফ দ্য আর্থ আর এমটা হচ্ছে
মাস অফ দ্য আর্থ। জিটা হচ্ছে ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, যার ভ্যালুটা কী ছিল 6.675 ইন্টু 10⁻11। ওর ইউনিট কী ছিল না নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। ঠিক আছে, ভালো করে খেয়াল রাখবে, ইউনিট ডাইমেনশনটা এমসিকিউতে অনেক সময় পড়ে। এবার পোটেনশিয়াল এনার্জিটা পড়েছিলাম আমরা -GMM/r, এবং কাইনেটিক এনার্জি তো নর্মাল ওটাই হয় যেটা হয়। আর ঠিক আছে, পোটেনশিয়াল যেটা পড়েছিলাম সেটা ছিল -GM/r। এবার আমরা গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনের যে হাইট এবং ডেপথের সাথে ভ্যারিয়েশন সেটা দেখেছিলাম। যদি হাইটের সাথে ভেরিয়েশন বলি তাহলে GH হয়ে যাবে কি G×1 - 2h/r। কিসের জন্য? যখন এইচটা আর এর চেয়ে খুব ছোট, সেই সিচুয়েশনেই আমরা এটা ইউজ করব। আদারওয়াইজ আমরা এটা ইউজ করব GH = GM/r+h²। ঠিক আছে, আদারওয়াইজ কিন্তু এটাই ইউজ করব। আর জি ডেপথের সাথে কীভাবে ভ্যারি করে, G×1 - d/r। এটা বড় হয় সেম ইয়ের জন্য, সেম হাইট সেম ডেপথে যদি যায় তাহলে এটা বড় হয়, মানে ডেপথে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনটা বেশি হয়। ঠিক আছে, এবং এই তিনটের মধ্যে যদি কম্পেয়ার করো হাইট, ডেপথ আর সারফেস, তাহলে অবশ্যই সারফেসে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন সবচেয়ে বেশি থাকে, তারপরে ওপরে গেলেও কমতে থাকে, নিচে গেলেও কমতে থাকে। এরপর আমরা এটা পড়েছিলাম এসকেপ ভেলোসিটি VE = √2gr, বা এটাকে আমরা এইভাবেও লিখছিলাম GM/√GM/r, না 2gm/r, সরি √2gm/r, হ্যাঁ √2gm/r। তো এটা আমরা VE পড়েছিলাম। নেক্সট T² ∝ দেখলাম, T² ∝ দেখলাম, যেটা কেপলারস থার্ড ল। আর তারপর আমরা পড়েছিলাম হচ্ছে কি দুটো যে ইকুয়েল করলাম আমরা GMM, এক সেকেন্ড, GMM/r² করে একটা রিলেশন আমরা এটা এস্টাবলিশ করতে পারি, এবং =mv²/r এস্টাবলিশ করতে পারি এটার থেকে। আর হ্যাঁ, ফাইনাল যেটা সেকেন্ড ল পেলাম, কেপলার সেকেন্ড ল, যেটা এরিয়াল ভেলোসিটিটা L/2m এর সাথে সমান এবং সেই ভ্যালুটা কনস্ট্যান্ট হয়। তো এতগুলো জিনিস আমরা মানে এই দুটো ক্লাসের মধ্যে ডিসকাস করে ফেলেছি। ঠিক আছে, আগের দিন আর আজকে। এবার কিভাবে আপলোড হবে সেই হিসেবে ডিপেন্ড করছে বেসিক্যালি। ঠিক আছে, আমি দুটোকে একসাথে পারলে আপলোড করে দেবো, তাতে তোমাদের মানে 1/1 যদি দেখো তো পুরো চ্যাপ্টারের থিওরিটিক্যাল পোর্শনটা অ্যাটলিস্ট পুরো ক্লিয়ার হয়ে যাবে। যদি কিছু ডাউট থেকে থাকে তোমাদের, যদি মনে হয় যে স্যার নিউমেরিক্যালস করাতে হবে বা এই সেই, যদি কিছু মনে হয়, যদি কিছু ডাউট থাকে, তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে দেবে, আমি চেষ্টা করব সেগুলোর রিপ্লাই দেওয়ার। ঠিক আছে, আর বাকি তো তোমরা তো অবশ্যই ডাউটগুলো লিখছো কমেন্ট সেকশানে, আমার খুব ভালো লাগছে। ঠিক আছে, আর তোমরা যে যেখান থেকে যে বোর্ড থেকে এক্সাম দেবে আমাকে কমেন্ট করে দেবে যে আমি এই বোর্ড থেকে এক্সাম দেবো। আমার সুবিধা হবে এটা বুঝতে যে কোন বোর্ডের স্টুডেন্টরা বেশি এটাকে ফলো করছে, সেই অ্যাকর্ডিংলি আমি মানে কন্টেন্ট দেবো এখানে। ঠিক আছে, আর যদি নিউমেরিক্যালস বা কোনো অন্য চ্যাপ্টার বাংলায় দরকার হয় তো অবশ্যই বলবে, আমি ভিডিও বানিয়ে দেবো, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, তো বেশ আজকের আমরা গ্র্যাভিটেশন মানে আগের চ্যাপ্টারের আগের ক্লাসটাতে শুরু করেছি, এই ক্লাসটাই শেষ করলাম। তোমরা ডেসক্রিপশন বক্সে পুরো ডিটেলস পেয়ে যাবে, ভিডিওগুলোর লিঙ্ক, এবং হিন্দিতে কেউ যদি দেখতে চাও তো অবশ্যই হিন্দিতেও আছে, তোমাদের প্লেলিস্ট নিয়ে নেবে ওখানে। হিংলিশ HINGLISH ক্লাস 11 হিংলিশ এরকম টাইপের করে একটা প্লেলিস্ট করা আছে, ওতে তোমরা মানে অল ভিডিওস ইন হিন্দি তোমরা ওখানে পেয়ে যাবে। ঠিক আছে, আমরা আস্তে আস্তে সমস্ত চ্যাপ্টারগুলোই কভার করব 11 এবং 12। ঠিক আছে, তো যদি কিছু ডাউট না থাকে তো বেশ খুবই ভালো, লাইক শেয়ার করে দাও, যদি চ্যানেলে নতুন হও তো সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।